আপনারা কি জানেন টাইটানিক জাহাজ ডুবে যাবার পিছনে আসল রহস্য কি ছিল? টাইটানিককে কি আদেও বাঁচানো যেত? সবই জানব আজকের এই ভিডিও থেকে। টাইটানিক ১৯১২ সালের ১০ই এপ্রিলের ঘটনা। আরএমএস টাইটানিক, তার সময়ের বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ। এটি তার প্রথম যাত্রা শুরু করে। এটি ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। সকল ধরনের মানুষ জাহাজে ছিলেন, বিখ্যাত শিল্পপতি এবং অভিনেতাদের পাশাপাশি অভিবাসীরাও, যারা উন্নত জীবনের সন্ধানে আমেরিকা যাচ্ছিলেন। এটি পরিচালনা করছিলেন ৬২ বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। যাত্রী, জনসাধারণ এবং মিডিয়াতে এই জাহাজটি নিয়ে প্রচুর উত্তেজনা ছিল। এটি কেবল বিশ্বের বৃহত্তম জাহাজই ছিল না, প্রায় ২৬৯ মিটার দৈর্ঘ্য এবং ৫৩ মিটারেরও বেশি উচ্চতার এই জাহাজের বিলাসিতা ছিল বিস্ময়কর। সেই সময়ে জাহাজটি তৈরি করতে $৭.৫ মিলিয়ন খরচ হয়েছিল, যা মুদ্রাস্ফীতির হিসাব করলে আজকের $৪০ কোটি সমান। জাহাজের ভেতরের সুযোগ সুবিধা এবং সাজসজ্জার কারণে একটি ৫ তারকা হোটেল, রঙিন কাচের আয়না, অলংকৃত কাঠের প্যানেলিং, দুটি বিশাল সিঁড়ি, উত্তপ্ত সুইমিং পুল, একটি তুর্কি বাথ, একটি বৈদ্যুতিক বাথরুম, একটি জিম, একটি স্কোয়াড সুরক্ষা বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছিল, তাতে এই জাহাজটিকে অডুবানো বলে বিশ্বাস করা হয়েছিল। এটি এমন একটি জাহাজ ছিল যা কখনো ডুবতে পারে না, এটি এতটাই নিরাপদ ছিল। হোয়াইট স্টার লাইন ছিল সেই কোম্পানির নাম যারা এই জাহাজটি তৈরি করেছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এই বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, তিনি জনসাধারণের সামনে এসে বলেছিলেন যে এই জাহাজটি ডুবে যাবে না। কিন্তু প্রথম যাত্রা শুরু করার ২ দিন পর, ১৯১২ সালের ১২ই এপ্রিল, টাইটানিক প্রথম বরফের সতর্ক পেতে শুরু করে। আমেরিকায় পৌঁছানোর জন্য টাইটানিক যে আটলান্টিক মহাসাগর পার হচ্ছিল, তা বরফে ভরা ছিল। বরফের পাহাড় ছিল, বরফের পাহাড়, যা এই জাহাজের জন্য বিপজ্জনক ছিল। এই সতর্কতাগুলি কোনো অস্বাভাবিক বিষয় নয়। মহাসাগরে চলাচলকারী জাহাজগুলি প্রায়শই রেডিওর মাধ্যমে যোগাযোগ করে এবং কাছাকাছি জাহাজগুলিকে তাদের আশেপাশে বরফের উপস্থিতি সম্পর্কে সংকেত দেয় এবং তাদের পথে সতর্ক অবলম্বন করে। এই সতর্কতাগুলি পাওয়ার পর, টাইটানিক বিপদ এড়াতে দুবার তার গতিপথ পরিবর্তন করে কিন্তু এটি তার গতি কমায়নি। এটি তার গন্তব্যের দিকে ২১.৫ নট গতিতে যাত্রা চালিয়ে যায়, যা ৪০ কিলোমিটার ঘন্টা। ২ দিন পরে, ১৪ই এপ্রিল ১৯১২ তারিখে আরও ৭টি বরফের সতর্ক ছিল কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রুরা এই সতর্কতাগুলিকে উপেক্ষা করে। তারা টাইটানিকের গতি কমাতে পারেনি। ধীরে ধীরে দিন শেষ হতে থাকে, সূর্য অস্ত যায় এবং তাপমাত্রা কমে যায়। ১৪ই এপ্রিল রাতের উল্লেখযোগ্য বিষয় ছিল চাঁদ দেখা যাচ্ছিল না। চাঁদ ছাড়া চাঁদের আলো ছিল না এবং এই রাতে দৃশ্যমানতা কম ছিল। জাহাজে একটি কাকের বাসা ছিল, উচ্চতায় একটি ছোট প্ল্যাটফর্ম যাকে নজরদারি কেন্দ্র বলা যেতে পারে। জাহাজের ট্র্যাকের উপর নজর রাখার জন্য কাউকে এর উপরে বসানো হয়েছে যাতে যানজট বা বাধার জন্য নজর রাখা যায়। এখানে বসে থাকা ব্যক্তিকে খুব কম তাপমাত্রার মুখোমুখি হতে হয়। ঠান্ডা বাতাস খুব দ্রুত গতিতে বইছিল। তাছাড়া তখন রাত ছিল। ঠান্ডা বাতাস চোখ অশ্রুসিক্ত করে তোলে, যা দেখতে অসুবিধা হয়। রাত সকাল ১১:৩৯ ফ্রেডরিক ফ্লিট নামে এক ব্যক্তি কাকের বাসার উপরে ছিলেন। হঠাৎ, তিনি নিজের সামনে একটি বিশাল আইসবার্গ দেখতে পেলেন। তিনি দ্রুত ৩ বার ঘণ্টা বাজালেন যাতে নিচের লোকেরা সতর্ক হয়। তারপর ফোনটি তুলে সেতুর অফিসারদের ফোন করলেন। তিনি চিৎকার করে বললেন যে তাদের সামনে একটি আইসবার্গ রয়েছে এবং জাহাজটি অবিলম্বে চালানো উচিত। প্রথম অফিসার, উইলিয়াম, এই বার্তাটি শুনতে পেলেন এবং ইঞ্জিন রুমে সংকেত দিলেন যে জাহাজটি বাম দিকে চালানো উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত, অনেক দেরি হয়ে গিয়েছিল। মাত্র ১ মিনিট পরে, রাত সকাল ১১:৪০ জাহাজটি আইসবার্গের সাথে ৪০০ ফুট লম্বা ছিল, একটি ফুটবল মাঠের মতো বড় এবং উচ্চতায় এত উঁচু ছিল যে এটি কাকের বাসার সাথে সমান ছিল। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে আইসবার্গটির ওজন প্রায় ১.৫ মিলিয়ন টন ছিল। টাইটানিকের সামনের ডানদিকে আইসবার্গের সাথে সংঘর্ষ হয়েছিল। বিশেষ করে, ধনুকের কাছে। এখন, ধনুকটি কি? আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন যে সামনের অংশটি হল ধনুক। ধনুকের উপরের অংশটিকে বলা হয় স্টার্ন এবং নিচের প্রসারিত অংশটিকে বলা হয় কিল। প্রায় ১০ সেকেন্ডের জন্য, জাহাজটি আইসবার্গের সাথে ঘাস খায় এবং একটি বিশাল গর্ত তৈরি হয়। এর ফলে,
জাহাজের মূল অংশে ছোট ছোট গর্ত তৈরি হয়। টাইটানিক সংঘর্ষের কয়েক সেকেন্ড পরে জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং স্থপতি থমাস অ্যান্ড্রুজ ঘটনাস্থলে পৌঁছান জাহাজটির কতটা ক্ষতি হয়েছে তা দেখার জন্য। যখন তারা দেখেন, তারা বুঝতে পারেন যে জাহাজটি ডুবে যাবে। দুটি প্রধান সুরক্ষা বৈশিষ্ট্য ছিল যা এই বিশ্বাসের দিকে পরিচালিত করেছিল। প্রথমত, এই জাহাজটির একটি ডাবল বটম হাল ছিল। জাহাজের মূল অংশকে হাল বলা হয়। একটি ডাবল বটম হাল মানে দুটি স্তর, নিচের স্তরটি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় স্তরটি জাহাজটিকে বাঁচাতে পারে। দ্বিতীয়ত, জাহাজের হালটি 16টি পৃথক জলরোধী বগিতে বিভক্ত ছিল। এমনকি যদি 16টির মধ্যে 4টি বগি জলে ভরা থাকে, তবুও জাহাজটি যাত্রা করবে। এতে জাহাজের কোনো পার্থক্য হবে না, কিন্তু আইসবার্গের দ্বারা সৃষ্ট আঘাত জাহাজের পাশে ছিল। 6টি কম্পার্টমেন্ট ডুবে যাওয়ার অর্থ জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচানো সম্ভব ছিল না। ডুবে বিপদ সংকেত পাঠাতে নির্দেশ দেন। কাছের জাহাজগুলি হয়তো এটি শনাক্ত করবে এবং তাদের বাঁচাতে আসবে। সিনিয়র রেডিও জ্যাক ফিলিপস আমাদের গল্পের নায়ক হয়ে উঠলেন। একের পর এক তিনি বিপদ সংকেত পাঠাতে শুরু করলেন, কোনো সাড়া পাওয়া গেল না। তিনি আরেকটি পাঠালেন এবং আরেকটি। অবশ্যই সেখানে কোনো জাহাজ থাকবে যারা তাদের বিপদ সংকেত ধরবে। 20 মিনিট পরে, রাত দুপুর 12:20 টাইটানিকের কাছে আরএমএস কার্পাথিয়া নামে একটি জাহাজ উপস্থিত ছিল। এটি সংকেত শনাক্ত করে। তিনি রেডিওতে টাইটানিকের অপারেটরের সাথে কথা বলেন এবং তার জাহাজকে টাইটানিকের দিকে এগিয়ে যেতে এবং তাদের বাঁচাতে নির্দেশ দেন। সমস্যা হল, কাছাকাছি থাকা সত্ত্বেও এই জাহাজটি 107 কিলোমিটার দূরে ছিল। এমনকি যদি এটি তার সর্বোচ্চ গতিতে টাইটানিকের দিকে এগিয়ে যায়, তবে এটি পৌঁছাতে 3.5 ঘন্টা সময় লাগবে। টাইটানিক জাহাজের ক্রু সদস্যরা আকাশে অগ্নিশিখা এবং রকেট জ্বালিয়ে আশা করেছিলেন যে কাছাকাছি কোনো জাহাজ তাদের লক্ষ্য করবে। কিন্তু দুর্ভাগ্যবশত, কার্পাথিয়া জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে, ক্যাপ্টেন স্মিথ জাহাজের লাইফবোট ব্যবহার করে যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। প্রোটোকল অনুসারে, মহিলা এবং শিশুদের লাইফবোটে উঠতে অগ্রাধিকার দেওয়া হবে। জাহাজের যাত্রীদের ক্ষেত্রে তারা এতটা ভীত ছিলেন না। বেশিরভাগ যাত্রী বিশ্বাস করেছিলেন যে টাইটানিক একটি অডুবা জাহাজ, চিন্তার কোনো কারণ নেই। কারণে, ডুবে যাওয়া প্রথম লাইফবোটটিতে 65 জন লোকের ধারণক্ষমতা ছিল, কিন্তু মাত্র 28 জন ডুবে গিয়েছিল। সময়ের সাথে সাথে একের পর এক বগি জলে ভরে যেতে শুরু করে। জাহাজটি ধীরে ধীরে কাত হতে শুরু করে। যাত্রীরা বুঝতে পারেন যে জাহাজটি সত্যিই ডুবে যেতে পারে। যখন এই উপলব্ধি ভোর হল, বিশৃঙ্খলা দেখা দিল এবং মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করল। 2:05 শেষ লাইফবোটটি টাইটানিক থেকে নামিয়ে আনা হয়েছিল, কিন্তু 1500 জন এখনও জাহাজে ছিলেন। এই বিশৃঙ্খলার মধ্যে কিছু লোক লাইফবোটে তাদের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছু লোক তাদের ভাগ্য মেনে নিয়ে জাহাজেই ফিরে গিয়েছিল। শেষটা ছিল বিশৃঙ্খলা। সবাই কাঁদছিল, প্রার্থনা করছিল। বাকি থাকা কয়েকটি লাইফবোটে ভোর রাত 3:30, ভোর 4টার দিকে জাহাজের লোকজনকে বাঁচাতে এই স্থানে পৌঁছেছিল, কিন্তু এটি 1 ঘন্টা দেরিতে ছিল। টাইটানিকের বিপর্যয়ের পর প্রশ্ন ওঠে, অনেক বিতর্ক হয়, জন্মগত তদন্ত পরিচালিত হয় এবং কিছু অজানা তথ্য সামনে আসে যা সবাইকে হতবাক করে দেয়। কেমন লাগবে যদি আমি বলি যে সেই রাতে টাইটানিক থেকে 37 কিলোমিটার দূরে আরেকটি জাহাজ ছিল, যা সকাল 11:15টায় ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর রেডিও বন্ধ করে দিয়েছিল। ক্যালিফোর্নিয়ান জাহাজটি রাতের জন্য থামে এবং বিপদের কথা মাথায় রেখে এগিয়ে যাচ্ছিল না। যেহেতু জাহাজটি রাতের জন্য থামে এবং রেডিও বন্ধ ছিল, তাই এটি বিপদ সংকেত পায়নি। জাহাজটি টাইটানিকের এত কাছে ছিল যে টাইটানিকের ডেকের যাত্রীরা দিগন্তে জাহাজটি দেখতে পাচ্ছিল। অফিসাররা যখন টাইটানিকের যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন, তখন একজন অফিসার এমনকি মন্তব্য করেছিলেন যে তিনি দূরে একটি জাহাজ দেখতে পাচ্ছেন এবং এটি শীঘ্রই তাদের উদ্ধার করবে এবং তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু রকেট এবং অগ্নিশিখা জ্বলে উঠলেও এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি আসেনি। জানা গেছে যে রাত 12টার পরে ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্রু সদস্যরা আসলে টাইটানিক থেকে ছোড়া রকেটগুলি দেখতে পেয়েছিলেন। তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকেও জানিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন জোর দিয়ে বলেছিলেন যে এটি কোনো বিপদের সংকেত নয়, বরং টাইটানিকের ধনী ব্যক্তিরা যারা পার্টি করছিলেন। ক্যালিফোর্নিয়ার জাহাজের ক্যাপ্টেন লর্ড যদি সেই রাতে রকেট এবং অগ্নিশিখাকে গুরুত্বের সাথে নিয়ে থাকেন, তবে টাইটানিকের এত লোককে বাঁচানো যেত। পরের দিন সকালে যখন তারা তাদের রেডিও চালু করে,
তখন তারা টাইটানিকের কাছ থেকে এসওএস কল পায়। তারা ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তারা কেবল মৃতদেহ পানিতে ভাসতে দেখে। এই বিষয়ে পরিচালিত উভয় অনুসন্ধানেই ক্যাপ্টেন লর্ড অফ দ্য ক্যালিফোর্নিয়ার উপর দোষ চাপানো হয়েছিল। কিন্তু এত বড় বিপর্যয়ের জন্য একজনকে দায়ী করা যায় না, অন্যরাও দায়ী ছিল। আমি যে লাইফবোটের উদাহরণ উল্লেখ করেছি তার মতো পর্যাপ্ত সংখ্যক লাইফবোট ছিল না, কারণ জাহাজটি তৈরিকারী কোম্পানি ভেবেছিল এটি ডুবে যাবে না এবং লাইফবোটগুলি অপ্রয়োজনীয় ছিল। তাছাড়া টাইটানিকের ক্যাপ্টেন এমনকি সুরক্ষা মহড়াও পরিচালনা করেননি। টাইটানিকের আইসবার্গের সাথে সংঘর্ষের দিন একটি সুরক্ষা মহড়া চালানোর কথা ছিল, কিন্তু ক্যাপ্টেন তা বাতিল করেন কারণ তিনি ভেবেছিলেন যে জাহাজটি ডুবে যাবে না বলে এগুলি অপ্রয়োজনীয়। ব্রিটিশ তদন্তে আরও দেখা গেছে যে টাইটানিককে এত আইসবার্গ সতর্ক জারি করা হয়েছিল এবং সতর্কতার সাথে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও জাহাজটি পূর্ণ গতিতে যাত্রা করছিল। কেন এমন হয়েছিল? কেন ক্যাপ্টেন গতি কমিয়ে দেননি? এর পিছনে অনেক তত্ত্ব রয়েছে। একটি জনপ্রিয় তত্ত্ব থেকে জানা যায় যে টাইটানিক তৈরিকারী কোম্পানি হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জোসেফ ব্রুস ক্যাপ্টেন স্মিথকে প্রভাবিত করেছিলেন এবং তাকে জাহাজের গতি বজায় রাখার জন্য চাপ দিয়েছিলেন। কোম্পানির পক্ষ থেকে প্রচণ্ড চাপ ছিল যে জাহাজটিকে 6 দিনের মধ্যে তার প্রথম যাত্রা সম্পন্ন করতে হবে, যাতে একটি রেকর্ড ভাঙা যায়, যাতে তারা দেখাতে পারে যে টাইটানিক কেবল বৃহত্তম, সবচেয়ে ব্যয়বহুল জাহাজই নয়, দ্রুততম জাহাজও। ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে অনেক নতুন নিয়ম এবং মান নির্ধারণ করা হয়েছিল। একটি চুক্তি আন্তর্জাতিক সমুদ্র সুরক্ষা কনভেনশন ফর দ্য সেফটি অফ লাইফ অ্যাট সি সোলাস স্বাক্ষরিত হয়েছিল, যা জাহাজ সম্পর্কিত নতুন মান নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, একটি লাইফবোট নিয়ন্ত্রণ প্রণয়ন করা হয়েছিল যাতে জাহাজগুলিতে প্রতিটি যাত্রীর জন্য পর্যাপ্ত সংখ্যক লাইফবোট থাকতে হবে। টাইটানিক ডুবে গেলে সমুদ্রের নিচে এর ধ্বংসাবশেষ খুঁজে পেতে 70 বছরেরও বেশি সময় লেগেছিল। 1900 এর ধ্বংসাবশেষ সমুদ্রের নিচে 3800 মিটার (3.8 কিলোমিটার) দূরে পাওয়া গেছে। জাহাজের দুটি পৃথক টুকরো পাওয়া গেছে 600 মিটার দূরে। আজ, এত বছর পরে জাহাজ ডুবে গেছে, পরিবেশ ক্ষয় করতে শুরু করেছে পানির নিচে থাকা জাহাজটি। আসল জাহাজটি দেখতে এরকমই ছিল এবং আজ, এর বাকি অংশটিই। জানা গেছে যে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীব তার ধাতব কাঠামো খেয়ে ফেলছে। আজ, 110 বছর পরেও, টাইটানিক সম্পর্কে মুগ্ধতা এখনও মানুষের মনে রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।